প্রিয় শিক্ষার্থীরা এবং আমার সহকর্মীবৃন্দু এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পেজ থেকে আমি ক্লাসটা রান করছি। আজকে হচ্ছে আমার চতুর্থ অধ্যায় থেকে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে সপ্তম ক্লাস হচ্ছে। যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা বুঝতে পারছো ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে চতুর্থ ক্লাস শুরু হয়েছে। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মূলত গত দুই তিন দিন আমরা যে বিষয়গুলো পড়েছি তারই অংশ। সেটা হচ্ছে আজকে একটু শর্টকাট নিয়ম আমরা দেখব, শর্টকাটে কিভাবে দ্রুত সমাধান করা যায়। তোমরা একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা, যারা যে যেখান থেকে দেখছো একটু জানাও যে সব কিছু ওকে আছে কিনা, আমার শব্দ ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, এটা একটু দ্রুত জানাও। আমি একটু কমেন্ট বক্স দেখে নিই। সারা আসসালামু আলাইকুম, রাশেদ হাসান ওয়ালাইকুম আসসালাম। আর কেউ দ্রুত বলো সব কিছু ঠিক আছে কি, একটু তাড়াতাড়ি বলো। স্কিপার নাফিস, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শরীফা শাহনাজ, আচ্ছা তাড়াতাড়ি একটু কুইক বলো সব কিছু ঠিক আছে কিনা, একটু দ্রুত জানাও আমাকে। আমার কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট, বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে সব কিছু? আচ্ছা তাহলে শুরু করি। আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে শর্টকাটে সমাধানগুলো কিভাবে করা যায়। অনেকগুলো বোর্ডে লেখা আছে। আমরা গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কিত বিভিন্ন সমীকরণগুলো পড়েছি, সেগুলো নিয়ে সৃজনশীল পড়েছি। আজকে কিছু এমসিকিউ এর শর্টকাট পদ্ধতি দেখব, সাথে সেটাকে সৃজনশীল পদ্ধতিতে কিভাবে করা যায় সেটাও দেখব একই সঙ্গে। তো প্রথমে একটা দেখো, একটা উদ্দীপক উল্লেখ করা আছে। এই উদ্দীপকের সাপেক্ষে অনেকগুলো কোশ্চেন লেখা আছে। এখানেও কিছু শর্ত লেখা আছে। এই শর্তগুলো আমরা প্রমাণ করব, সূত্র ব্যবহার করে দ্রুত করার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা একটু যারা ক্লাসটা দেখছো তারা সবাই শেয়ার করে দেবা ক্লাসটা, যাতে তোমার বন্ধুরাও দেখতে পায়, ঠিক আছে না? আচ্ছা তাহলে প্রথমে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে এইখানে একটু প্রশ্নটা পড়ো সবাই, লেখা দেখতে পাচ্ছ তো সবাই? প্রশ্নটা পড়ো। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। গাড়িটির বেগ কত গুণ হলে গতিশক্তি 9 গুণ হবে, ঠিক আছে না? তো এইটা আমরা যখন শর্টকাটে সমাধানটা করব তখন কিভাবে করব, শর্টকাট পদ্ধতিতে এই সমাধানগুলো করব আমরা, ঠিক আছে না? প্রশ্নগুলো বিভিন্নভাবে হতে পারে, আমরা শর্টকাট পদ্ধতিতে সমাধানগুলো করার চেষ্টা করব। তো প্রথমে গাড়িটার বেগটা আমরা যদি দেখে নিই, এটাকে V1 বলি, পরে হচ্ছে বেগ V2 আমরা নির্ণয় করব। এই বেগটাকে আমরা বলছি V1, ঠিক আছে না? আর শেষে বেগটা কত হলে, বেগ কত হলে গতিশক্তি 9 গুণ হবে, এইটা আমরা যেতে চাচ্ছি। আসলে কত হলে বলতে কত গুণ কথাটা এরকম দেখানো হয়, ঠিক আছে? এভাবে বেগ কত গুণ হলে গতিশক্তি 9 গুণ হবে, বা বেগের মান কত হলে সেটাও বের করতে বলতে পারে, ঠিক আছে? তাহলে প্রথমে যে বেগটা দেওয়া আছে সেটা একটু দেখে এগুলো শর্টকাটে সমাধান করব। V1 সমান 36 কিলোমিটার পার আওয়ার, এইটা দেওয়া আছে। জুম ইন জুম আউট হচ্ছে কি খুবই? আমার মনে হয় কম হচ্ছে আজকে। আচ্ছা তাহলে এইটাকে আগে মিটার পার সেকেন্ড করে নিতে পারি, কিলোমিটার পার আওয়ার রেখেও করতে পারি, মানে MKS পদ্ধতিতে রূপান্তর করব, উপসর্গগুলো চেঞ্জ করব। তাহলে এটা হচ্ছে 36, কিলোমিটারকে মিটার করলে 1000 দিয়ে গুণ, আর আওয়ারকে সেকেন্ড করলে 3600 দিয়ে ভাগ। এইটা মিটার পার সেকেন্ড, এইটা যদি হিসাব করো 10 মিটার পার সেকেন্ড আসবে। এইটা হচ্ছে আদি বেগ। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে শেষ বেগটা বের করব। তো এই সূত্রটা তোমরা লিখে নাও, শর্টকাট একটা সূত্র, সেটা হচ্ছে V2, মানে বেগটা কত করতে হবে, V2 সমান হচ্ছে √n ইন্টু হচ্ছে V1, ঠিক আছে? এগুলো কিন্তু ছোট হাতের ভি, বেগ আর কি বুঝাচ্ছি, গতিশক্তি হলে বড় হাতের ভি লিখবো আমরা, বিভব শক্তি হলে, ঠিক আছে না? তাহলে এই V2 = √n ইন্টু V1, মানে এইটাকে কিন্তু খুব শর্টকাটেও করা যায়, 5/18 দিয়ে যদি গুণ করে দাও তাও এটা হয়ে যাবে। তো আমরা এটা করছি না এখন, আপাতত এইভাবেই করলাম। তাহলে এখন n এর ভ্যালুটা কত হবে? n এর ভ্যালুটা হচ্ছে এই যে এখানে বলা আছে কত গুণ, মানে গতিশক্তিটা কত গুণ। তাহলে এখানে মাথায় রাখবো n হচ্ছে, এই যে n যেটা লেখা আছে এটা হচ্ছে গতিশক্তি কত গুণ। n মানে হচ্ছে গতিশক্তি কত গুণ, এটাকে বোঝানো হয়েছে। তো গতিশক্তি কত গুণ বলেছে? 9 গুণ। তাহলে এখানে 9 ব্যবহার করো।
তাহলে √9 ইন্টু V1, তাহলে √9 মানে 3 আর V1 মানে কত, V1 এর ভ্যালুটা এখানে বসায় দিতে পারো 10, তার মানে 3 10 30 মিটার পার সেকেন্ড। অনেকেই পারছো হয়তো। স্যার নেট প্রবলেমটা কি তোমার না আমার? আমার এখানে তো ঠিক রান হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, হয়তো তোমার প্রবলেম হতে পারে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে V2 এর মান, অর্থাৎ বেগ কত হলে গতিশক্তি 9 গুণ হবে, তাহলে বেগ 30 হলে গতিশক্তি 9 গুণ হবে। এখন এখান থেকে আরও 4টা কোশ্চেন আমরা সমাধান করব। তাহলে শর্টকাট নিয়মটা কি সবাই বুঝতে পেরেছে? এই সূত্রটা মাথায় রাখবো আমরা, ঠিক আছে না? এইরকম যে শেষ বেগটা হবে √n ইন্টু V1, অর্থাৎ এনটা হচ্ছে গতিশক্তি, মানে গতিশক্তিটা হচ্ছে কত গুণ এখানে প্রশ্নে উল্লেখ থাকবে, যত গুণ উল্লেখ থাকবে তার উপর √ভার করে দেওয়া। এখানে 9 গুণ উল্লেখ আছে, তাহলে 9। এখানে যদি বলতো গতিশক্তি 4 গুণ হবে তাহলে এখানে 4 দিতাম, যদি বলে 10 গুণ হবে তাহলে এখানে 10 দিতাম। ঠিক আছে, তখন দশমিক আসবে আর কি, এটা মাথায় রাখতে হবে। কি চলছে না? ওখানে দেখো, সরি, এটা তো ঠিক আছে। আচ্ছা, আমার এখানে চলছে, তোমাদের ওখানে হয়তো প্রবলেম হতে পারে। তাহলে এইটা হলো। এখন যদি বলি যে দ্বিতীয় কোশ্চেনটাই চলে আসি, বেগ কত গুণ হলে, কথাটা এরকম যদি থাকে, এমসিকিউ তো এগুলো থাকে কিন্তু, তাহলে এইখানে আমরা যদি এটা এভাবে লিখি 3 × 10 লিখতে পারি। তাহলে দেখো পূর্বে এটা ছিল V1, তাহলে এইটাকে আমরা বলছি 3 × 10 মানে 3V1, তার মানে কি V2টার ভ্যালু হচ্ছে আদি বেগের হচ্ছে 3 গুণ। তাহলে এই আদি বেগ যেটা ছিল 10 ছিল, শেষ বেগটা হচ্ছে 30, তার মানে বেগটাকে যদি 3 গুণ করা হয় তাহলে গতিশক্তি 9 গুণ হবে। তার মানে আমরা এর আগে একটা সূত্র পড়েছিলাম, বেগের বর্গের সমানুপাতিক গতিশক্তিটা, ঠিক আছে না? তাহলে বেগের বর্গ করলেই কিন্তু হয়ে যাচ্ছে, বেগের বর্গ, বেগটা হয়েছে কত, এই যে 3 গুণ। তাহলে এখানে দেখা যায় গতিশক্তি, এখানে যখন বর্গমূল করব 9 এর বর্গমূল করলে 3, তাহলে 3 গুণ আর কি হচ্ছে। পরের কোশ্চেনটা বলছে যে বেগ কত গুণ বৃদ্ধি করলে গতিশক্তি 9 গুণ হবে। সবাই কি বুঝছো? বেগ, এইটা প্রথম প্রশ্নটা হলো বেগ কত হলে, তাহলে বেগ হচ্ছে 30 হলে গতিশক্তি 9 গুণ হবে, একটা পেলাম। পরের প্রশ্নটা হচ্ছে বেগ কত গুণ হলে গতিশক্তি 9 গুণ হবে, তাহলে বেগ যদি 3 গুণ করা হয়, মানে পূর্বে যে বেগ ছিল তার 3 গুণ করা হলে গতিশক্তি 9 গুণ হবে। পরের প্রশ্নটা হচ্ছে বেগ কত গুণ বৃদ্ধি করলে গতিশক্তি 9 গুণ হবে। তাহলে দেখো বেগ বৃদ্ধিটা কত হয়েছে, আমরা যদি বলি ডেল ভি, তাহলে এখানে হচ্ছে V2 - V1, V2 হয়েছে 30 আর V1 পেয়েছি 20, তাহলে এটা হচ্ছে V1 হচ্ছে 10, এইটা, তাহলে এটা হচ্ছে 20। তার মানে বেগ হচ্ছে তোমাকে বৃদ্ধি করতে হবে 20 মিটার পার সেকেন্ড। পূর্বে যে বেগ ছিল তার থেকে আরও 20 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে গতিশক্তি 9 গুণ হবে। ক্লিয়ার সবার? আর এইখানে যদি বলি যে গতিশক্তিকে কত গুণ যখন বলবো, তখন এইটাকে আবার আমরা যদি দেখি 2 × 10, তার মানে কি গতিশক্তি দ্বিগুণ বৃদ্ধি করলে, তাহলে গতিশক্তি 20 করলে হবে, বেগটাকে 20 মিটার পার সেকেন্ড করলে হবে, অথবা গতিশক্তিটাকে বেগটাকে দ্বিগুণ বৃদ্ধি করতে হবে। ক্লিয়ার সবার? আরও যদি আমরা দেখি, এখন শতকরা যদি বৃদ্ধি বলে, শতকরা কত গুণ করতে হবে, শতকরা কত গুণ বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা কয়েকটা প্রশ্নের সমাধান কিন্তু এখানে পেলাম। একই কোশ্চেন একটু ভিন্নভাবে ঘুরিয়ে দিই এমসিকিউতে। কি ক্লিয়ার হচ্ছে সবার কথাগুলো? স্যার বুঝতে পারছি না, এখন সব ঠিক আছে স্যার? রাহুল খান, ফাহমিদা হক, জি স্যার ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। বুঝতে পারছো কিনা সেইটা বলো। প্রথমে হচ্ছে আমরা শর্টকাট সূত্রটা লিখব, V2 = √n × V1। এনটা হচ্ছে গতিশক্তি কত গুণ প্রশ্নে উল্লেখ থাকবে, তাহলে যত গুণ উল্লেখ থাকবে রুটের মধ্যে সেই মানটা দিব। তাহলে শেষ বেগটা কত হবে, মানে পূর্বে একটা বেগ থাকবে, শেষ বেগটা হচ্ছে এখানে 30 হয়েছে, পূর্বের বেগটা ছিল 10, শেষ বেগটা হয়েছে 30, তাহলে বেগটাকে বৃদ্ধি করেছি আমরা 3 গুণ, মানে বৃদ্ধি না, বেগটা করেছি 3 গুণ। আর এখানে বেগটা বৃদ্ধি হয়েছে 20, মানে বেগটা বৃদ্ধি হচ্ছে দ্বিগুণ বৃদ্ধি করেছি। এখন যদি বলে শতকরা, একই কোশ্চেন কিন্তু অনেকগুলো কোশ্চেন হচ্ছে, দেখো এখন শতকরা কত বৃদ্ধি করতে হবে, প্রশ্ন হলো শতকরা কত গুণ হতে পারে, শতকরা কত গুণ বৃদ্ধি হতে পারে। তাহলে যখন শতকরায় আমরা করব, শতকরা কত আর কি হবে, তখন শতকরা যদি হিসাব করি, তাহলে শুরুতে ছিল 30, শুরুতে ছিল 10, শেষে হয়েছে 30, ঠিক আছে না? এটা তাহলে 30 বাই হচ্ছে 10 ইন্টু হচ্ছে
100%। এটা হচ্ছে শতকরা, শর্টকাট নিয়মে আমরা করব। মানে এইরকম লিখতে পারি যে 10-এ হয়েছে 30, 1-এ হয়েছে কত, 100-তে হয়েছে কত। এই লেখাটা লিখে যেভাবে যে ফলাফল পাবো, এইটা করলে একই ফলাফলই পাবো। তাহলে এইটা করলে হচ্ছে তোমার কত পার্সেন্ট, শূন্য একটা কমে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 300%। অনেকেই বলে যে স্যার 300%, 100%-এর বেশি হয় না কোনো কিছু। আসলে এইটা হচ্ছে তার 3 গুণ, 100%-এর 3 গুণ হয়েছে। এই জন্য এরকম কোনো অসাধু ব্যবসায়ী যদি এরকম চিন্তা করে যে 10 টাকায় জিনিস কিনে 100 টাকায় বিক্রি করলো, তাহলে অনেক লাভ হবে না, তার অনেক গুণ লাভ হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে তুমি হিসাব করে দেখবে যে 100%-এর বেশি হয়ে গেছে, ঠিক আছে না? আচ্ছা, এখন যদি বলি শতকরা কত গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা বৃদ্ধি যদি বলি, একই কোশ্চেন অনেকভাবে হচ্ছে। বৃদ্ধি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 20, এটা হলো 10, আর এটা হচ্ছে 100%, তাহলে হচ্ছে 200%। তাহলে একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো এমসিকিউ তৈরি করতে পারছি। ক্লিয়ার সবার? প্রথমে আমরা দেখলাম বেগ কত গুণ করতে হবে বা বেগ কত হবে। প্রথমে দেখলাম বেগ কত হবে, প্রথমে ছিল 10, হলো 30। বেগ কত গুণ হবে, 3 গুণ। তারপরে দেখলাম কি বেগ কত গুণ বৃদ্ধি পাবে, দ্বিগুণ বৃদ্ধি পাবে বা কত হবে। তারপরে দেখলাম শতকরা কত গুণ হবে, আবার শতকরা কত গুণ বৃদ্ধি হবে, ঠিক আছে না? তাই একটা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন আমরা করতে পারি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবা, আমি উত্তর দিব। সবাই কি এই অংশটুকু বুঝতে পেরেছি? একদম সব ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাই দিবা, ঠিক আছে? আমি কমেন্ট দেখতে পাচ্ছি, আমার এখানে একটা কম্পিউটার রান হচ্ছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে জানাবা। তাহলে সূত্রটা আমরা কি দেখলাম, v2 মানে শেষ বেগটা হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে √n ইন্টু v1। আচ্ছা, আরেকটা এরকম যদি কোশ্চেন দিই তোমাদের, যে একটি বুলেট মনে করো নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, তো অনুরূপ 25টি তক্তা ভেদ করতে হলে গতিশক্তি, আচ্ছা আগে বেগ দিই তারপরে গতিশক্তি। বেগ বা গতিশক্তি কত গুণ করতে হবে, এইরকম কোশ্চেন। আগেরটার মতোই, আগে যেই রকম কোশ্চেনটা করেছিলাম সেম কোশ্চেন। স্যার আমি একটু পরে করছি। একটি বুলেট নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। ধরে নাও যে এই বোর্ড যেটা আছে, এই বোর্ডটার পুরুত্ব আমরা ধরে নিচ্ছি, এইরকম তক্তা ভেদ করতে পারে একটা বুলেট। নির্দিষ্ট বেগে এসে আঘাত করার পরে ভেদ করলো। তো বেগের ভ্যালু কিন্তু এখানে দেওয়া নাই। এখন বলছে অনুরূপ 25টি তক্তা ভেদ করতে হলে বেগ বা গতিশক্তি, বেগ বা গতিশক্তি কত গুণ করতে হবে, এইটা বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা এখন যদি চিন্তা করি যে আগে যে সূত্রটা আমরা দেখলাম v2 = √n ইন্টু হচ্ছে v1, ওখানে ছিল গতিশক্তি কত গুণ করতে। একটু প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করে তোমরা লাইনে থাকো। এবার দেখা যাচ্ছে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আজকে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে মনে হয়, দেখো এবার দেখা যাচ্ছে কি রান হচ্ছে। এবার একটু ব্লার হয়ে যাচ্ছে। জি স্যার, হ্যাঁ ব্লার হচ্ছে, একটু পরে নেটওয়ার্ক ঠিক হলে হয়ে যাবে। আচ্ছা একটু ওয়েট করছি আমি। নেটওয়ার্কের সমস্যা মাঝে মাঝে এটা হচ্ছে, বুঝতে পারছি না কি করব। আচ্ছা, নেটওয়ার্কে আজকে স্পিড ভালো নাই মনে হচ্ছে। এখন কি ঠিক হয়েছে?
ঠিক হয়েছে এবার? লেখা দেখা যাচ্ছে এবার? জি স্যার। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আগে যে সূত্রটা আমরা করেছিলাম, এনটা বলছিলাম হচ্ছে গতিশক্তি কত গুণ, আর এখানে এনটা হচ্ছে তক্তার সংখ্যা, তক্তার সংখ্যা। ঠিক আছে, আগেরটাই এন ছিল কি গতিশক্তি কত গুণ, আর এখানে এন হচ্ছে তক্তার সংখ্যা। তাহলে তক্তার সংখ্যা কতটি ভেদ করতে চাচ্ছে? 25টা। তাহলে √25 ইন্টু হচ্ছে V1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো 5 V1। তার মানে পূর্বে যে বেগ ছিল, ঠিক আছে, শেষের যে বেগটা হবে, যদি 25টা তক্তা ভেদ করতে চায় তাহলে বেগটাকে 5 গুণ করতে হবে, পূর্বের বেগের 5 গুণ করতে হবে। পূর্বে একটা বেগ ছিল V1, তার 5 গুণ করলে 25টা অনুরূপ তক্তা ভেদ করতে পারবে। এখন V1 এর ভ্যালু যদি দেওয়া থাকে, এখানে যদি মনে করো যে 200 মিটার পার সেকেন্ড বেগে বুলেটে এসে ওয়ালে আঘাত করেছে বা এই বোর্ডে আঘাত করেছে, এই তক্তা মনে করে অনুরূপ বোর্ডগুলো খুব পাশাপাশি সংযুক্ত অবস্থায় আছে, কোনো ফাঁকা স্পেস নাই, এরকম চিন্তা করছি। তাহলে বেগটা যদি 5 গুণ করা হয় তাহলে হচ্ছে কি হবে, 25টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে কত গুণ বৃদ্ধি? বৃদ্ধিটা যদি আমরা বলি ডেল ভি, তাহলে হচ্ছে V2 মাইনাস V1। তাহলে V2টা হচ্ছে 5 V1, ঠিক আছে, মাইনাস হচ্ছে V1টা কত, আদিবেগটা V1ই ছিল, আদিবেগটা আমরা ধরে নিয়েছি V1, তাহলে এটা হচ্ছে 4 V1। তাহলে 4 গুণ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে না? 5 গুণ হলে হচ্ছে 25টা তক্তা ভেদ করবে, আর 4 গুণ বৃদ্ধি করলে 25টা তক্তা ভেদ করবে। পূর্বের যে বেগ আছে তার 4 গুণ বেশি করতে হবে আরও, ঠিক আছে। এখন এটা শতকরা বের করতে পারবা। এখন যদি গতিশক্তি বলি, যে গতিশক্তি কত গুণ করতে হবে, গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। আমরা পড়ে আসছি যে গতিশক্তি হলো বেগের বর্গের সমানুপাতিক। তাই বেগকে যদি আমি 5 গুণ করি তাহলে গতিশক্তি কত গুণ হবে সহজেই বুঝে যাচ্ছ। তাহলে বেগের বর্গ মানে 5-এর স্কোয়ার মানে 25 গুণ, অর্থাৎ 25টা তক্তা ভেদ করতে হলে গতিশক্তিকে 25 গুণ করতে হবে। এখন যদি বলি শতকরা কত বৃদ্ধি করতে হবে গতিশক্তি, এটা একটু বের করে দেখাও তোমরা, বলো শতকরা কত বৃদ্ধি করতে হবে। সাড়ে এখন ঠিক আছে রাহুল খান, আচ্ছা ধন্যবাদ। একটু দ্রুত বলো, গতিশক্তি শতকরা কত গুণ বৃদ্ধি করতে হবে, এটা একটু বের করো দেখি তোমরা। পূর্বে একটা গতিশক্তি ছিল T1, পরে গতিশক্তি T2 কত হয়েছে, 25 গুণ হবে। T1টা হচ্ছে T2 হচ্ছে T1 এর 25 গুণ, কারণ বেগের বর্গের সমানুপাতিক। বেগ যেহেতু 5 গুণ হয়েছে, গতিশক্তি 25 গুণ হবে, এটার বর্গ করলেই পেয়ে যাবে। মান বসে সূত্র দিয়ে করতে পারে, এখন শর্টকাটে করছি আর কি। তাহলে গতিশক্তিটা বৃদ্ধি আসলে কত, T2 মাইনাস T1। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে হবে 24 T1। এখন গতিশক্তি শতকরা বৃদ্ধি দেখো, হিসাবটা যদি আমরা করি, গতিশক্তি শতকরা বৃদ্ধি, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে বৃদ্ধি হয়েছে এইটুকু 24 T1, আর আদি গতিশক্তিটা ছিল T1 ইন্টু হচ্ছে 100%। তাহলে এটা হিসাব করলে আমরা পাবো 2400%। দেখছো কত হয়েছে? তোমরা বলছো 100%-এর বেশি হয় না, 2400% হয়েছে, অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে না? তার মানে গতিশক্তিকে 2400% যদি বৃদ্ধি করা হয় তাহলে অনুরূপ 25টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে আমরা শর্টকাটে এমসিকিউগুলো করতে পারবো নিশ্চয়ই সবাই, ঠিক আছে না? আচ্ছা, এখানে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে একটু কমেন্ট বক্সে জানাবো আমাকে। মানে এইগুলো কিন্তু আমি শর্টকাটে দেখছি, মূল নিয়ম কিন্তু আগে অনেক করেছে, এই জন্য শর্টকাটে সূত্র এইটা মাথায় রাখবো আমরা। যদি তক্তার সংখ্যা বের করতে চাই তাহলে n = √v দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। মনে করো বেগ 5 গুণ হয়েছে বা বেগ হচ্ছে গতিশক্তি 25 গুণ হয়েছে, এরকম কিছু একটা যদি থাকে, তক্তার সংখ্যা বের করতে চাইলে এইটার উপরে বর্গ করে দিবা, n = v², তাহলে আরও সহজে হয়ে যাবে। তখন দুইটাই থাকতে পারে, বিপরীতটাও থাকতে পারে আর কি কোশ্চিনে। তাহলে অনেকগুলো কোশ্চিন আমরা দেখলাম এখানে, তাহলে এগুলো আশা করি করতে পারবা তোমরা। এবার আরেকটা কোশ্চিন আমরা দেখব, সেটা হচ্ছে এইখানে দেখো অনেকগুলো কন্ডিশন লেখা আছে, যে ভূমি হতে উচ্চতা, এখানে বলা হয়েছে কথাগুলো, সবাই মনে হয় দেখতে পাচ্ছ, অনেকেই যোগদান করছে, সবাইকে ধন্যবাদ। যদি কোনো প্রবলেম হয় তাহলে প্রশ্নে লিখে দেবা, আমি দরকার প্রয়োজন হলে পরে উত্তর জানাই দেবো তোমাদের, ঠিক আছে না? আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে পড়ছে বা নিচে থেকে উপরে নিক্ষিপ্ত হতে পারে, দুইটাই হতে পারে। প্রথমে আমরা নিচে পড়ার ক্ষেত্রে দেখি, এইটা হচ্ছে বস্তুটা সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ছে, মনে করো h মিটার উচ্চতা, একটা নির্দিষ্ট উচ্চতা আছে, h এর ভ্যালু একটা দেওয়া থাকতে পারে।
তো এই সর্বোচ্চ উচ্চতায় যখন থাকবে তখন তার গতিশক্তি জিরো, অর্থাৎ বেগ নাই। বেগ নাই মানে টি এর ভ্যালু জিরো। আর যেহেতু ভূমি থেকে আমরা সবসময় ভূমির সাপেক্ষে করছি, কোনো রেফারেন্স পয়েন্ট যদি উল্লেখ না থাকে তাহলে আমরা ভূমির সাপেক্ষে নিব, এই কথাটা মাথায় রাখতে হবে। তাই সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তিটা জিরো, কারণ বেগ শূন্য, এই জন্য গতিশক্তি শূন্য। আর ভিটা হচ্ছে কি ম্যাক্সিমাম। যখন ভূমিতে পড়বে তখন ভূমির সাপেক্ষে উচ্চতা জিরো হবে ভূমিতে পড়ার সময়, তখন বেগটা ম্যাক্সিমাম হয়ে যাবে। বেগটা যেহেতু ম্যাক্সিমাম, এই জন্য টিটা হচ্ছে ম্যাক্সিমাম হবে আর ভিটা হচ্ছে জিরো হবে। এগুলো ক্যাপিটাল ভি, বিভব শক্তি বলছি। ক্লিয়ার সবার কথাটা? যখন মিডিল পয়েন্ট আসবে, একবারে মিডিল পয়েন্টে, তখন মাথায় রাখবা দুইটার মধ্যবিন্দু যদি হয়, এটা যদি মনে করো যে কোনো একটা মান ধরে নিতে পারি আমরা, ধরে নাও যে 40 মিটার আছে, ঠিক আছে, হিসাবের সুবিধার্থে একটা যে কোনো মান ধরতে পারি আমরা। তাহলে 40 মিটার উচ্চতা, এই 40 মিটার উচ্চতা যদি হয় তাহলে 20 মিটার উচ্চতায় আমরা বিভব শক্তি এবং গতিশক্তি সমান পাবো। অর্থাৎ বিভব শক্তি যদি 50 জুল হয় তাহলে গতিশক্তিও 50 জুল হবে। এটা মাথায় আমরা রাখবো। তাহলে তিনটা পয়েন্ট আমরা পেলাম, অর্থাৎ এটা একটা, এটা একটা, আর হচ্ছে যে অর্ধেক উচ্চতায় কথাটা লেখা আছে 1/2 মানে অর্ধেক, অর্থাৎ মধ্যবিন্দু। মধ্যবিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই সমান হবে। এখন এইগুলোতে আমরা যাব, এগুলো শর্টকাটে করব, সাথে এগুলোর সৃজনশীল পরীক্ষায় থাকে সেটাও দেখব। অ্যারো চিহ্ন কিন্তু আমি দুই দিকে দিয়েছি, অর্থাৎ এইটা থেকে আমরা এটাই যেতে পারবো, আবার এইটা থেকে এটা আসতে পারবো। কোনো উদ্দীপকের কোশ্চেনে যদি দেওয়া থাকে 5 ভাগে 4 ভাগ উচ্চতায় অথবা 3/4 উচ্চতায়, তখন গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। ঠিক আছে, এইটা আমরা প্রমাণ করব। এটা থেকে এটাই যাব, আবার এইটা থেকে এটা আসবো, দুইটাই করব। তো এগুলো সবগুলো অনেকগুলোই কন্ডিশন লেখা আছে, আমরা যদি একটা ভালো করে বুঝি তাহলে সবগুলোই করতে পারবো। ধরে নাও আমি 3 নম্বরটাই করছি, যে কোনো একটা করতে পারি। 3 নম্বরটা করতে চাচ্ছি যে ভূমি থেকে, এই যে এখানে লেখা আছে ভূমি হতে উচ্চতা, ভূমি হতে এখানে হচ্ছে 3/4 মানে 4 ভাগের 3 ভাগ উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির কত হবে? 1/3 হবে। এইটা আমরা এখন প্রমাণ করব, দেখো হয় কি না। শর্টকাট নিয়মটা আগে করি, তারপরে সৃজনশীলও করবো এটার উপর। মানে এটা সৃজনশীল থাকে আবার এমসিকিউ থাকে, একই কোশ্চিন সৃজনশীলও থাকে এমসিকিউতে থাকে। আমরা এইটা প্রথমে করার চেষ্টা করছি। কেন সমান হবে তুমি বের করো, আমরা বের করে দেখাচ্ছি, প্রমাণ করে দেখাবো কেন সমান হবে। ঠিক আছে না? বিভব শক্তি এবং গতিশক্তি কেন সমান হবে সেটা প্রমাণ করব। এখন মিডিল পয়েন্টে সমান হবে। সর্বোচ্চতে তো বুঝতে পারছি আমরা যে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় আছে, এই জন্য বেগ নাই, বেগ শূন্য হওয়ার কারণে গতিশক্তি শূন্য, বিভব শক্তি ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে যখন ভূমিতে আসছে তখন ভূমির সাপেক্ষে উচ্চতা জিরো, এই জন্য বিভব শক্তি জিরো, আর সর্বোচ্চ বেগে এসে এখানে আঘাত করবে, এই জন্য গতিশক্তি ম্যাক্সিমাম। এই দুইটা তো সবাই বুঝেছি, এই দুইটা নিয়ে কারো কনফিউশন নাই। মিডিলে কেন সমান হবে এটা আমরা প্রমাণ করছি, মান বের করে দেখি। আচ্ছা, সূত্রটা আগে, শর্টকাট সূত্রটা লিখি, শর্টকাট মেথড। ঠিক আছে না? সূত্র এটা হচ্ছে শর্টকাট মেথড আর কি অ্যাপ্লাই করছি আমরা। সূত্রটা হচ্ছে যে কত উচ্চতায়, প্রশ্নটা এটা হচ্ছে প্রশ্ন। মনে করো আমরা এখন এইটা করছি, বাকি একটা যদি ভালো বুঝি বাকিগুলো নিজে নিজেই করতে পারবা। মানে অনেক ধরনের কোশ্চিন হতে পারে, এই জন্য আমি অনেকগুলোই লিখে নিয়েছি। একটা তুমি ভালোভাবে বুঝো, এগুলো সবগুলোই করতে পারবা। অর্থাৎ এখানে আমরা বলছি ভূমি হতে কত উচ্চতায়, প্রশ্নটা এরকম আছে যে 40 মিটার। আগে প্রশ্নটা লিখে নিই, তারপরে শর্টকাট সূত্রটা লিখছি। আসলে নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কারণে এটা আসলে মনোযোগটা বারবার নষ্ট হচ্ছে। আচ্ছা, প্রশ্ন হলো যে 40 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলে কোথায় বা ভূমি হতে কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে, 1/3 হবে। এটা হচ্ছে কোশ্চিন। তো এই কোশ্চিন উদ্দীপকে দেওয়া থাকে এরকম চিত্র দিয়ে, ঘ নম্বরে এই কোশ্চিন থাকে। তাহলে সৃজনশীলও থাকতে পারে, এমসিকিউতে থাকতে পারে। তো এমসিকিউকে আগে শর্টকাট নিয়ম করব, সৃজনশীল আবার বিস্তারিত করব আমরা। এখন বলছে ভূমি হতে কত উচ্চতা,
ঠিক আছে না, এইটা প্রশ্ন। তো আমরা ভূমি হতে এক্স মিটার উচ্চতা ধরে নিতে পারি। তো আমি ওই পদ্ধতি এক্স মিটার উচ্চতায় যে কোনো একটা উচ্চতা ধরে নিচ্ছি, যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বৃহৎশক্তির 1/3 হবে, এটাকে এক্স ধরলাম। ঠিক আছে না? তাহলে এক্সের ভ্যালুটা বের করতে হবে। এইটা বের করার শর্টকাট নিয়ম হচ্ছে, শর্টকাট মেথডটা হচ্ছে যে ভূমি হতে উচ্চতা এক্স ইজগুয়াল টু হচ্ছে এইচ ভাগ হচ্ছে n+1। এই সূত্র দিয়ে করলে ভূমি থেকে কত উচ্চতা সেটা আমরা পেয়ে যাব। তো এখানে এই কথাগুলো মাথায় রাখতে হবে যে এখানে এইচটা হচ্ছে কি মোট উচ্চতা, আর এনটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, গতিশক্তি বিভব শক্তির কত গুণ। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, এই ভুলটা করা যাবে না। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে মাথায় রাখতে হবে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। প্রশ্নে কিন্তু বলা আছে যে গতিশক্তি বিভব শক্তির হচ্ছে 1/3, মানে 1/3 গুণ। ঠিক আছে না? এই কথা দুইটা মাথায় রাখতে হবে। এইচটা হচ্ছে মোট উচ্চতা এখানে 40, আর এনটা হচ্ছে কত এখানে 1/3, এটা হচ্ছে এনের ভ্যালু। তাহলে এই সূত্র দিয়ে আমরা ভূমি থেকে উচ্চতা আমরা পেয়ে যাব। ঠিক আছে? আর সৃজনশীল পদ্ধতিতেও আমরা করব। তাহলে এটা হচ্ছে শর্টকাট নিয়ম। স্যার এন তো গতিশক্তি বৃহৎ শক্তির কত গুণ, তাই না? যেমন অর্ধেক হলে 0.5, হ্যাঁ ওইটাই। তাহলে এইখানে হচ্ছে যে এনটা অবশ্যই মাথায় রাখবো, যে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি এনটা মাথায় রাখবো যে গতিশক্তি বৃহৎ শক্তির কত গুণ। ঠিক আছে? অনেক সময় এটাকে কিন্তু বিপরীত দিকে দেওয়া থাকতে পারে। বিপরীতে বলতে বৃহৎ শক্তি গতিশক্তির 3 গুণ কিন্তু হতে পারে, কিন্তু আমরা এটাকে এই ভাগ করে নিব, অনুপাত করে নিব, নিয়ে তখন দেখব যে গতিশক্তি বৃহৎ শক্তির কত গুণ হচ্ছে, সেই মানটা এখানে বসাবো। তাহলে এখন এই কোশ্চেনটার জন্য সূত্র কি, মান বসাতে উচ্চতা বের করো। অতএব ভূমি হতে উচ্চতা এক্স ইজগুয়াল টু হচ্ছে এইচ এর ভ্যালুটা কত 40, এন এর ভ্যালুটা কত 1/3। ঠিক আছে না? 1/3 প্লাস হচ্ছে 1। এই কথাটা কি সবাই বুঝেছে? সবার মানে খাতায় লিখে নেবে এটা। এইচ এর মানটা হচ্ছে মোট উচ্চতা, এন এর মানটা হচ্ছে গতিশক্তি বৃহৎ শক্তির কত গুণ, গতিশক্তি বৃহৎ শক্তির 1/3 গুণ। এইটার জন্য তুমি যদি এটা বসাও তাহলে দ্বিগুণ বসাতে হবে, 2 বসাতে হবে, এটা বসালে 3, এটা বসালে 1/4। ঠিক আছে না? এই অনুযায়ী করতে হবে। তাহলে এখন আমরা এই হিসাবটা করছিলাম। তাহলে এইটা হিসাব করলে যে মানটা পাবো সেটা হলো, আচ্ছা একটু উপরে লিখলাম আমি, এক্স ইজগুয়াল টু h/n+1, তার মানে এন হচ্ছে এইচ হচ্ছে 40, এন হচ্ছে 1/3 প্লাস 1, তাহলে 40, 3 লসাগু করলে 4/3, এটা উল্টে যাবে 40 ইন্টু 3/4, তার মানে 10, 3 10 30। তাহলে ভূমি হতে 30 মিটার উচ্চতায় গতিশক্তি বৃহৎ শক্তির 1/3 হবে। এখন হয় কিনা একটা করে দেখি। এখানে কিন্তু ভর ফ্যাক্টর না, ভর বা উচ্চতা আমি চেঞ্জ করি, উচ্চতা 500 মিটার করলেও কিন্তু এই একই উত্তর আসবে, মানে এই মানটা চেঞ্জ হবে কিন্তু 1/3 হবে। এই যে কত হয়েছে, এটা 3/4 উচ্চতায় কি হচ্ছে, এই যে এই মানটা 40 মিটার আছে, 40 মিটারে 3/4 করো, 3/4, তাহলে 4 10 40, 3 10 30। তাহলে 3/4 উচ্চতাতেই গতিশক্তি বৃহৎ শক্তির 1/3 হবে। 3/4 উচ্চতা মানে 4 ভাগের 3 ভাগ উচ্চতায়। ঠিক আছে না? তাহলে এইখানে দেখো এই মানটা লবে যে মানগুলো আছে সেটা হরে চলে আসছে এখানে। সহজ বুদ্ধি আর কি, মনে রাখা যেতে পারে। ঠিক আছে? তাহলে এটা সবাই বুঝতে পারলাম যে ভূমি হতে কত উচ্চতায়, এই যে 3/4 বা 4 ভাগের 3 ভাগ উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তো শর্টকাটে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। ঠিক আছে? এখন দেখি ওখানে আসলে হয় কি না। ভরের মান একটা ধরে নিতে পারি, এম ভরেরও ধরতে পারি, যে কোনো ভরের ধরতে পারি। এম সমান 2 কেজি ধরতে পারো, এম সমান 5 কেজি ধরতে পারো। ঠিক আছে? যে কোনো মান ধরতে পারো, যে কোনো মানের জন্য। পরে আবার দেখে নিবা। কে বুঝতে পারছো না? কোনো অংশ না বুঝতে পারলে বলো, আমি বলে দিচ্ছি উত্তর। সহজ বুদ্ধি, এক্স ইজগুয়াল টু এইচ ভাগ n+1। কয়েকবার বলছি আমি। এইচটা হচ্ছে মোট উচ্চতা, এনটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। তাহলে এই গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ প্রশ্নে বলা হয়েছে, যে 1/3 গুণ।
ঠিক আছে, 1/3 হবে এই যেটা। এই প্রশ্ন অনুযায়ী কিন্তু করলাম এই সমাধানটা। তাহলে ভূমি হতে 30 মিটার উচ্চতায়, তুমি এখন 30 মিটার উচ্চতায় বিভব আর গতিশক্তি বের করো, দিয়ে অনুপাত করো, দেখো এটা হয়ে যাবে। ঠিক আছে, এখন এইটা থেকে যদি এইটাই আসতাম, মানে আমরা উচ্চতাটা বের করেছি, এখন এই বিপরীত ক্রমও করতে পারি আমরা। ওই ভ্যালুটা এইটা দেওয়া ছিল, এইটা দেখো 3/4 উচ্চতাতেই হচ্ছে। যদি অনুপাত করো 40, মানে এইটা মোট 40 আর এটা 30, তাহলে 40/30/40 করো, তাহলে এটা পেয়ে যাবে 3/4। তার মানে 3/4 উচ্চতাতেই কিন্তু গতিশক্তি বিভব শক্তির 1/3 হচ্ছে। সবাই এটা নিশ্চয় বুঝতে পেরেছ। আরেকবার দেখাই। এবার হচ্ছে এই মানটা আমার ঠিক আছে কিনা সেটা যদি প্রমাণ করি, যে তখন যেটা করবা সেটা আর একটা শর্টকাট নিয়ম দেখে নিই আমরা, T/V। তাহলে T/V সমান হচ্ছে, T হচ্ছে গতিশক্তি, গতিশক্তি মানে ½ mv², আর বিভব শক্তি মানে হচ্ছে mgh। এইচটা হচ্ছে ভূমি হতে উচ্চতা, তো এইটা হচ্ছে এক্স এর ভ্যালু, মানে এইটা। আর ½ mv² মানে হচ্ছে E² প্লাস টয়েস GH। এইচ বলতে এইটা, এই যে এই অংশটুকু এইখানে, তো এখানে এইচ না দিয়ে এখানে কি দেবো আমরা, এটাকে মনে করো 40 - x বা h - x এইটুকু ব্যবহার করতে পারি। তাহলে এইটুকু আমরা দিয়ে দিলাম। ওই যে মানটা এখানে পাবো 40 থেকে এইটা বাদ দিলে কত, 30 বাদ দিলে 10, তাহলে 10 দিয়ে দিলাম। আর এটা mgx। তো পরন্ত বস্তুর আদিবেগ 0 আমরা এটা জানি, তাহলে এটা আদিবেগ 0 বসাই দাও। তাহলে এটা 0 বসাই দিলে ½ m, এটা বাদ দিলাম, তাহলে এইটুকু থাকলো টয়েস g × 10 বাই হচ্ছে mgx। মজার বিষয় দেখো, x এর ভ্যালুটা কত ছিল, x এর ভ্যালুটা ছিল 30। তাহলে এখন mm কেটে গেল, 2 কেটে গেল, জি কেটে গেল। তাহলে আমার কিছুই করা লাগবে না। শর্টকাট নিয়মটা হচ্ছে আমরা এইভাবে করতে পারবো, শুধু কি উচ্চতার দুইটার অনুপাত, গতিশক্তির জন্য উপর থেকে উচ্চতা নিব, বিভব শক্তির জন্য ভূমি থেকে উচ্চতা নিব। তাহলে 10/30, তার মানে কত, 1/3। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, T = 1/3 কথার অর্থ T/V, তার মানে T = হচ্ছে 1/3 × V। এই ভিটা হচ্ছে এটা, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির 1/3। তাহলে সহজ বুদ্ধিটা কি বুঝতে পারলাম আমরা, সহজ বুদ্ধিটা হচ্ছে যে উচ্চতা দুইটার অনুপাত করলেও কিন্তু আমরা গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটা করতে পারবো। ঠিক আছে না, মানে এখান থেকে এবার এখানে গেলাম, আগেটা এটা থেকে এটা করছিলাম, এবার এটা থেকে এইটাই গেলাম। তাহলে প্রশ্নগুলো ক্লিয়ার কিনা সবার। তাহলে এখানে শর্টকাট সূত্রটা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, এই সূত্রটাও লিখে নাও, শর্টকাট মেথড, মানে এটা বিপরীতটা যেটা, সেটা হচ্ছে T/V = হচ্ছে উপর হতে উচ্চতা, এটা উপর হতে উচ্চতা, আর নিচে হচ্ছে ভূমি হতে উচ্চতা, ভূমি হতে উচ্চতা। এই দুটার অনুপাত করলেও কিন্তু আমরা কত গুণ বের করতে পারবো, অর্থাৎ এখান থেকে এখানে যেতে পারবো। ধরে নাও এই মানটাই দেওয়া আসছে, এখন যদি তুমি এটা প্রমাণ করতে চাও T = V, মিডিল পয়েন্টে হচ্ছে কিনা করে দেখো, এইখানে করে দেখো যে 1/3 উচ্চতায় গতিশক্তিতে বিভব শক্তির দ্বিগুণ হচ্ছে কিনা। এখন আশা করি সবাই করতে পারবা। ঠিক আছে, তাহলে এইটা একটা শর্টকাট সূত্র আমরা দেখলাম, কত গুণ যদি বের করতে চাই, আর ভূমি হতে উচ্চতা যদি বের করতে চাই তাহলে আরেকটা সূত্র দেখলাম আমরা, দুইটা সূত্র। ঠিক আছে, এইটা নিচে পড়ার ক্ষেত্রে হচ্ছে, উপরে নিক্ষেপের ক্ষেত্রেও কিন্তু একই কথাই হবে। উপরে নিক্ষেপের ক্ষেত্রেও একই ঘটনায় ঘটবে। যদি সমান ভরের একই বস্তুকে নিচে থেকে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করি, ধরে নাও 98 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলা, তাহলে 490 মিটার উপরে উঠবে। এখন যদি 490 মিটার উচ্চতা থেকে একই ভরের একটা বস্তুকে ছেড়ে দাও, তাহলে প্রত্যেকটা বিন্দুতেই তার বিভব শক্তি কিংবা গতিশক্তি বস্তু দুইটার সমান হবে। ঠিক আছে, অর্থাৎ একটা বস্তু নিক্ষেপ করেছো, এখানে আসলো, আর একটা বস্তু ওপর থেকে পড়ছে, এখানে আসলো, এই বিন্দুর উপরেই যদি চিন্তা করি, তাহলে প্রত্যেকটা বিন্দুতেই তাদের গতিশক্তি এবং বিভব শক্তি একই থাকবে। মানে বিশেষ করে গতিশক্তির জন্য দুইটারই গতিশক্তি সমান থাকবে, বিভব শক্তির জন্য দুইটারই বিভব শক্তি সমান থাকবে। তুমি হিসাব করে দেখো, তাহলে পেয়ে যাবে। তাহলে এটা সবাই বুঝতে পেরেছি নিশ্চয়। এগুলো কিন্তু একটু শর্টকাটে করছে, এই জন্য মনে হয় অনেকের ঝামেলা হচ্ছে, কিন্তু যারা বুঝতে পারছো না তারা পুনরায় দেখবা, তাহলে ইজিলি করতে পারবা। আচ্ছা, তোমরা এখন নিজেরা একটা করে দেখো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ধরে নাও এইরকম একটা আছে, 1/4 উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ, 3 গুণ। 1/4 এইটা বের করো। তো একটা 1/4 একটা উচ্চতা ধরে নিই আমরা,
50 মিটার ধরলাম। আচ্ছা 50 না ধরে একটা পূর্ণ সংখ্যা ধরে নাও, হিসাব করা যেটা সুবিধা হবে 60 মিটার ধরলাম, এরকম। ঠিক আছে, যে কোনো মান হতে পারে। তাহলে 1/4 অংশ উচ্চতা, ভূমি থেকে 1/4 অংশ উচ্চতা কত হবে? এটাকে h1 বললাম, ভূমির উচ্চতাটা। ঠিক আছে, তাহলে এইটা h1 আর এইটা মনে করে h2 ধরলাম। তাহলে ভূমি থেকে 1/4 অংশ উচ্চতা h1 যদি বলি 1/4 গুণিত 60, তাহলে এটা কত হচ্ছে? 4 15 60, তাহলে এইটুকু 15 মিটার। তাহলে h2 কত? h2 হচ্ছে 60 বিয়োগ 15, তার মানে 45 মিটার। এইটা পেলাম। এখন এই দুটো অনুপাত করো, t/v করলে বলেছিলাম t হচ্ছে কোথা থেকে উচ্চতা? ওপর থেকে উচ্চতা। তো ওপর থেকে যেহেতু h2 ধরেছি এটা, আর v কোনটা বলেছিলাম? ভূমি থেকে উচ্চতা, h1। তাহলে এইটা করলে কত? 45 বাই হচ্ছে কত? 15, তার মানে 3। তাহলে এখান থেকে t সমান কি পেলাম? 3v। ক্লিয়ার সবার? এবার কি বুঝতে পেরেছি? হ্যাঁ, অনেকেই আছে কিন্তু কেউ রেসপন্স করছে না। বুঝতে পারছো না নাকি তোমরা? নেট অফ করে আবার অন করুন। কেন? SM তামিম, কি সমস্যা বলো? এই যে এইখানে ক্লিয়ার হয়েছে কি বিষয়টা তোমাদের? 1/4 অংশ উচ্চতায়, ভূমি হতে 1/4 অংশ উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভবশক্তি 3 গুণ আমরা প্রমাণ করতে পেরেছি। মোট 60 মিটার ছিল। তাহলে 1/4 অংশ উচ্চতা মানে 1/4 অংশ উচ্চতা মানে 15 মিটার ভূমি থেকে, আর উপর থেকে তাহলে কত? 60 থেকে 15 বাদ গেলে 45। ঠিক আছে, তাহলে এই দুইটার এখন অনুপাত করব, যে শর্টকাট নিয়মটা যেটা বললাম। যখন আমরা এটা থেকে এটাই যাব, তখন এই মান দুইটা বের করে নিয়ে শুধু উচ্চতা দুইটার অনুপাত করব। ক্লিয়ার? আর যখন আমরা এইটা থেকে এইটাই আসব, যখন এখানে আবার যদি আমরা x বের করি, তাহলে n বাই হচ্ছে কত? h বাই n প্লাস 1। তাহলে h কত? 60, n কত বলেছি? 3 গুণ। তাহলে এখানে 3 দাও, প্লাস 1, তার মানে এখানে কি পাচ্ছি আমরা? কথাটা এরকম দাঁড়াচ্ছে 60/4, তার মানে 15 মিটার। তাই হচ্ছে না? মানে এইটাকে যদি তুমি এইভাবে দেখো মানটা, তাহলেও কথাটা এরকম দাঁড়ায় যে এই সমান 1/4 গুণিত হচ্ছে 60। এই যে দেখো 1/4, ঠিক আছে না? অর্থাৎ আদি যে উচ্চতা তার 1/4 অংশ উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির 3 গুণ হবে। সমস্যা হচ্ছে? উপরের অংশ দেখা যাচ্ছে না? আজকে এই প্রবলেমটা হচ্ছে কেন? তো উপরের অংশ কেন দেখা যাচ্ছে না বারবার? একটু ঝামেলা করছে আজকে বারবার উপরের অংশ। আচ্ছা, এবার ঠিক আছে। আজকে একটু উপরের দিকে বারবার ঝামেলা হচ্ছে, কেন জানি জুম ইন জুম আউট হয়ে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে দেখো যে যদি শর্টকাটে এটা করি, তাহলে আশা করি এটা করতে পারবা সবাই। এখন কারো কোনো প্রবলেম থাকলে একটু জানাও। এইগুলো এখন নির্ণয় করতে পারবা সবাই, ঠিক আছে না? যে কোন বিন্দুতে গতিশক্তি কত গুণ হবে আমরা নির্ণয় করতে পারবো আশা করি। এখন এই কোশ্চিনটাই যদি সৃজনশীলের থাকে, ধরে নাও যে কোনো একটা আমরা করি এইটাই, তাহলে কিভাবে করব? আচ্ছা, আরেকটা শর্টকাট করে নিই কিছু দিয়ে, তারপর আরেকটা সৃজনশীল করে আজকে শেষ করবো। আসলে সময়টা প্রতিদিনই বেশি হয়ে যাচ্ছে, এই জন্য অনেকের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা শর্টকাট করে শেষ করব, দিয়ে তারপরে হচ্ছে একটা সৃজনশীল করে আজকে শেষ করব। তো প্রথমে হচ্ছে এটা হলো দুইটা বস্তু, একটা হচ্ছে এইরকম মনে করো, একটা উপর থেকে পড়ছে আর একটা নিচে থেকে নিক্ষেপ করা হয়েছে। মোট উচ্চতা দেওয়া আছে, ধরে নাও যে কোনো একটা মান দিতে পারি আমরা, ধরে নাও যে 30 মিটার বা 100 মিটারই দিলাম, ঠিক আছে? আর এখানে 25 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখন বস্তুদ্বয় কখন মিলিত হবে? কোশ্চিন হচ্ছে কখন মিলিত হবে, ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে, এবং যখন মিলিত হবে তখন তাদের গতিশক্তি কত। কয়েকটা কোশ্চিন একই সাথে। বস্তুদ্বয়
কখন মিলিত হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কত উচ্চতায়, এটা ভূমি হতে আর কি বলছি, ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মিলিত হওয়ার সময়, মিলিত হওয়ার সময় গতিশক্তি কত, মানে উভয় বস্তুর গতিশক্তি কত বা গতিশক্তির অনুপাত কত, এরকম ধরনের কোশ্চিন, অনেকগুলো কোশ্চিন আর কি। তো এইটা যখন শর্টকাটে আমরা করব, তো এইটা শর্টকাট সূত্রটা হচ্ছে যে মিলিত হওয়ার সময়, প্রথমে আগে মিলিত হওয়ার সময়টা আমরা বের করি। মিলিত হওয়ার সময় মানে একই সময় একটা বস্তু নিচে পড়ছে আর একটা বস্তু উপরে নিক্ষেপ করা হয়েছে, তাহলে মিলিত হওয়ার সময় টিটা হচ্ছে মোট উচ্চতা, মোট উচ্চতা ভাগ হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বেগ, নিক্ষিপ্ত বস্তুর বেগ। তো মোট উচ্চতা এখানে কত, মোট উচ্চতা 100 আর নিক্ষিপ্ত বস্তুর বেগ কত 25, তার এটা হচ্ছে 4 সেকেন্ড। তার মানে এইটা শর্টকাটে আমরা পেয়ে গেলাম। বিস্তারিত সৃজনশীল থাকতে পারে, আবার যদি এমসিকিউতে থাকে তাহলে এইভাবেই করবা। মোট উচ্চতাকে নিক্ষিপ্ত বস্তুর বেগ দিয়ে ভাগ করে দিলে কত সময় পর বস্তু দুইটা মিলিত হবে সেটা আমরা পেয়ে গেলাম। তার মানে 4 সেকেন্ড পরে মিলিত হবে, ঠিক আছে। এখন ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে, তাহলে যেহেতু নিক্ষিপ্ত বস্তু এইটা উপরে উঠছে কতটুকু সেটা বের করলে আমরা কত উচ্চতায় মিলিত হবে সেটা পেয়ে যাব। তাহলে এই ভূমি হতে উচ্চতা এবার বের করো। ভূমি হতে উচ্চতা, ভূমি হতে উচ্চতা h = ut মাইনাস হাফ gt স্কোয়ার। তো নিক্ষিপ্ত বস্তুর বেগ ছিল 25, এটা হচ্ছে 4, এটা হাফ, এটা 9.8 আর এটা 4 স্কোয়ার। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে ফেলো দ্রুত। 4 25 100 আর 4 4 16, 4 অর্ধেক করলে 4.9, তার মানে 100 বিয়োগ হচ্ছে 4.9 ইন্টু হচ্ছে 16, তাহলে হচ্ছে 21.6, অর্থাৎ 21.6 মিটার উচ্চতায়, ভূমি হতে 21.6 মিটার উচ্চতায় মিলিত হবে, ঠিক আছে না। এরকম কোনো একটা উচ্চতায় মিলিত হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভূমি হতে 21.6 মিটার। তার মানে আমরা সময়টা যখন পেয়ে যাবো তখন বাকি কাজগুলো করতে পারবো। তাহলে শর্টকাটে মাথায় রাখবো যে সময়টা নির্ণয়ের সহজ বুদ্ধি হচ্ছে কি, যে মোট উচ্চতাকে নিক্ষিপ্ত বস্তুর বেগটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে সময়টা পেয়ে গেলাম। সময় যখন পেয়ে গেলাম তখন আমরা ভূমি হতে উচ্চতাটা বের করতে পারবো। উপরে নিক্ষিপ্ত এই জন্য এখানে মাইনাস দিয়েছি, নিচে পড়ার ক্ষেত্রে প্লাস দিব। নিচে উপর থেকেও যে মানে প্রশ্ন থাকতে পারে তখন সেইভাবে করবা আর কি, ঠিক আছে না। আচ্ছা, তাহলে এখন গতিশক্তি কত হবে, তাহলে 4 সেকেন্ড পর পড়ন্ত বস্তুর বেগ, গতিশক্তি একটা ভর থাকবে মনে করো, এটার ভর মনে করো 2 কেজি, এটার ভর মনে করো 3 কেজি, ঠিক আছে। এরকম একটা দিয়ে দিলাম, যে এটাকে m1 বললাম, এটাকে m2 বললাম, কিছু একটা মান বলে দিলাম। তাহলে পড়ন্ত বস্তুর যদি গতিশক্তি নির্ণয় করি বা নিক্ষিপ্ত বস্তুটা নির্ণয়, যে কোনো একটা নির্ণয় করো, তাহলে অপরটা নির্ণয় করতে পারবা। মনে করো পড়ন্ত বস্তুটা যদি করি t1 = হাফ m v1 স্কোয়ার, তো হাফ m v1 কত হবে, u1 ধরতে পারি প্লাস হচ্ছে g t1, যেহেতু নিচে পড়ছে এখানে t1 দরকার নাই, কারণ 4 সেকেন্ড পরে দুইটা মিলিত হয়েছে, তারপরে স্কোয়ার। গতির সমীকরণ হাফ m হচ্ছে 2 কেজি, এটা 0 পড়ন্ত বস্তুর জন্য, এটা 9.8 আর t1 হচ্ছে 4 সেকেন্ড আমরা বের করেছি। 2 2 কেটে গেল, তারপরে এটা হিসাব করে ফেলো তোমরা কত পারো। তাহলে 9.8 ইন্টু হচ্ছে 4, তারপর বর্গ, তাহলে হচ্ছে 15 36 64, 15 36.64 এত জুল। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর গতিশক্তি মিলিত হওয়ার সময়। অনুরূপভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিশক্তি বের করতে পারবা, ঠিক আছে না। তখন এখানে মাইনাস দিবা, আর এই বেগটা আদিবেগ 25 দিবা, এখানে জাস্ট একটা মাইনাস দিবা, আর এই আদিবেগটা 25 দিবা, আর এইগুলো ঠিকই থাকবে। তোমরা করে ফেলো কত হয়, ঠিক আছে। দিয়ে দুইটার অনুপাত করবা। 60 সময় সৃজনশীল করতে পারবো না, সৃজনশীলে করার দরকার নাই, 4 মার্ক দিবা সৃজনশীলে। কেন সৃজনশীল এটা করবা, এটা সৃজনশীলে করার দরকার নাই,
এমসিকিউতে করবা, ঠিক আছে? তাহলে বিভব শক্তিও বের করতে পারবা, গতিশক্তিও বের করতে পারবা, সবই বের করতে পারবা, যেটাই প্রশ্নে থাকুক না কেন, ঠিক আছে? অনেক ধরনের করলাম। এখন এই কথাগুলো কিন্তু তোমাদের মাথায় ঢুকছে কিনা বুঝতে পারছি না। তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানাও যে এটা বুঝতে পারছি না, আমি যেই অংশটা বুঝছো না আমি ওইটা আবার পুনরায় দরকার হলে রিপিট করব, ঠিক আছে? প্রশ্ন কিন্তু এইখানে যে সূত্রটা আমি লিখে দিয়েছি এটা কিন্তু মাথায় রাখতে হবে, H/n+1। অনেকেই কিন্তু পরীক্ষায় ভুলটা যেটা করে, পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে আসার পর বলে স্যার সব ঠিক করেছি, যখন বলি যে প্রশ্নে তো উল্লেখ ছিল যে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ, ওই কিন্তু এনের জায়গায় 3 বসাই দিয়েছে, ভুলটা করেছে ওখানেই। এই এনটা হবে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, সবসময় এইটা মাথায় রাখবো, এই ভ্যালুটা এই যে এইরকম করে রূপান্তর করে নেব। প্রশ্নে ছিল বিভব শক্তি গতিশক্তির 3 গুণ, ঠিক আছে? ও কিন্তু 3 বসাই দিয়েছে, আসলে এখানে হতো কত, 1/3 হতো। আবার প্রশ্নে ছিল ভূমি থেকে উচ্চতা না, বলেছে যে উপর থেকে কত উচ্চতায় আর কি মিলিত হবে, উপর থেকে যেটা পড়ছে এরকম, ঠিক আছে? এইটা ঠিকই করেছে, এক্স এর ভ্যালু ভূমি থেকে বের করেছে, করে মোট উচ্চতা থেকে বিয়োগ করতে হবে, এই বিয়োগটা আর করে নাই। তখন বলছে স্যার সব ঠিক করেছি, কিন্তু যখন আমি বলছি যে তোমার প্রশ্ন তো ছিল উপর থেকে কত উচ্চতা, এইটা তখন বলছে হ্যাঁ কি করেছি, এই তো ভুল হয়ে গেছে, ঠিক আছে? এই চিন্তাগুলো মাথায় রাখবা যে উপর থেকে উচ্চতা চাচ্ছে না ভূমি থেকে উচ্চতা চাচ্ছে, গতিশক্তি বিভব শক্তির কত গুণ আছে না বিভব শক্তি গতিশক্তির কত গুণ আছে, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই ভুলগুলো যদি করে দাও তাহলে কিন্তু সঠিক হবে না। আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা। এখন এই কোশ্চিনটা একটু সৃজনশীলে করব, ঠিক আছে? যে কোনো একটা সৃজনশীলে আমরা করি এগুলোর মধ্যে। এই কোশ্চিনটা মনে করো তোমরা নিক্ষিপ্ত বস্তুর জন্যও করতে পারো। এইটা মোট উচ্চতা দেওয়া আছে, ধরে নাও একটা ভ্যালু ধরে নিই আমরা 70 মিটার বা 60 মিটার, যে কোনো একটা মান ধরলেই হবে, এগুলো নিয়ে কোনো যায় আসে না, যে কোনো মানের জন্য আমরা করতে পারি। এবং ভরের মানও ফ্যাক্টর না, যে কোনো ভর নিয়ে করো তুমি হবে, ঠিক আছে? 5 কেজি নিয়ে নিলাম, ঠিক আছে? এইটা এখন প্রশ্ন হলো যে ভূমি হতে কত উচ্চতায়, এটা উদ্দীপক আছে, মনে করো বস্তুটা উপর থেকে নিচে পড়ছে, ভূমি হতে কত উচ্চতায়, এটা ঘ নম্বর কোশ্চিন। উচ্চতায় বস্তুটির গতিশক্তি বা গতিশক্তি দিয়ে এতগুলো করলাম, আমরা বিভব শক্তি দিয়ে এখন করি, উল্টা করেও করা যাবে। বিভব শক্তি গতিশক্তির কোনো একটা করি, বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে ধরে নিলাম, ঠিক আছে? 4 গুণ হবে এটা, ঠিক আছে? ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে। তাহলে ষাট যদি T=v হয় তবে n=1। হ্যাঁ অভিরাজ, T=v হলে n=1, এই যে T=v, তাহলে n=1, এখানে 1 গুণিত আছে, কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে? এই তো। তাহলে এখন এইটা আমরা সৃজনশীলে যদি করি, সৃজনশীল কোশ্চিনের সমাধান করব, ঠিক আছে? তখন কিভাবে করব? সৃজনশীল কোশ্চিনের জন্য এইটা ধরে নাও যে x মিটার উচ্চতায় হবে, x এর মানটা বের করব আমরা, তাহলে এটাকে একটা পি বিন্দু ধরে নিলাম। তাহলে এইটুকু উচ্চতা কত হবে? এইটুকু উচ্চতা হচ্ছে 60 - x, ঠিক আছে? তখন চিত্র দিয়ে করবো তাহলে সুবিধা হবে। লিখবা যে মনে করি, লেখাগুলো আমি লিখছি না, একটু দ্রুত যাচ্ছি। মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায় পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে। লিখতে পারবো না কথাটা? সহজ কথা, কিন্তু আমি আরেকবারও বলছি, মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায়, এই যে প্রশ্নের লাইন, মনে করি ভূমি হতে x মিটার, কত জায়গায় x দিবা, ঠিক আছে? মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায় পি বিন্দুতে, একটা বিন্দু ধরে নিয়েছি, পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে, এটা ধরে নিলাম। তাহলে উপর থেকে পি বিন্দুর উচ্চতা কত হচ্ছে বা পি বিন্দুর দূরত্ব, তাহলে ভূমি হতে একটা উচ্চতা, এটাকে আমরা h1 বললাম, x মিটার, আর উপর থেকে উচ্চতাটাকে h2 ধরলাম, মানে উপর থেকে পি বিন্দু এই যে দূরত্ব আসবে এটা হচ্ছে 60 - x, এত মিটার, ঠিক আছে? তাহলে ভূমি হতে যে বিন্দুতে 4 গুণ হবে সেই বিন্দুটার উচ্চতা x মিটার, আর উপর থেকে ওই বিন্দুটার দূরত্ব হচ্ছে 60 - x মিটার। তাহলে এবার বিভব শক্তির জন্য আমরা কি পাবো? তাহলে পি বিন্দুতে বিভব শক্তি, P
পি বিন্দুতে বিভব শক্তি। সৃজনশীলে যখন করবা তখন এগুলো বিস্তারিত লিখে করবা, আমি কিন্তু কথাগুলো লিখি নাই, তোমরা লিখবা অবশ্যই। পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি। বিভব শক্তি কোথা থেকে উচ্চতা নিব বলেছি? বিভব শক্তি উচ্চতা নেওয়ার জন্য ভূমি থেকে উচ্চতা নিব। কোনো রেফারেন্স পয়েন্ট উল্লেখ না থাকলে সবসময় ভূমি থেকে উচ্চতা নিব। তাহলে ভূমি থেকে উচ্চতা নিলে এইটাকে যদি আমরা ভি বলছি, বিভব শক্তিকে ভি সমান এম জি এইচ, এইচ ওয়ান, এই যে ভূমি থেকে উচ্চতা এইচ ওয়ান, তাহলে এম জি এক্স, ঠিক আছে না? আচ্ছা, এবার পি বিন্দুতে বস্তুটির গতিশক্তি। গতিশক্তি কত হচ্ছে? গতিশক্তি টি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তো এই বস্তুটা যখন এখানে এসে পড়ছে তখন তো একটা বেগ অর্জিত হয়েছে, এই বেগটা কত? এই বেগটা তোমাকে বের করতে হবে। তো ভি এর জায়গায় আমরা কি লিখবো? হাফ এম ভি স্কয়ারের জায়গায় ইউ স্কয়ার প্লাস টয়েস জি এইচ। এইচের জায়গায় এইটুকু দূরত্ব এসেছে, এই জন্য এইচ টু। এইটা মাথায় রাখতে হবে যে গতিশক্তি নির্ণয়ের সময় কত দূরত্ব পড়েছে বা কত দূরত্ব গিয়েছে, যে দিক থেকে নিক্ষেপ হবে সেই দিক থেকেই দূরত্ব নিতে হবে গতিশক্তি। আর বিভব শক্তি সবসময় ভূমি থেকে উচ্চতা নিব। আর গতিশক্তির জন্য যে দিক থেকে গতিশীল থাকবে, ধরে নাও এটা উপর থেকে নিচে পড়ছে, তাহলে এই দূরত্ব নিলাম। যদি নিচে থেকে উপরে যেত তাহলে নিচে থেকে দূরত্ব নিতাম। অর্থাৎ নিচে থেকে নিক্ষিপ্ত হলে বিভব শক্তি এবং গতিশক্তি উভয়ের জন্য নিচে থেকে উচ্চতা নিব। আর যদি উপর থেকে পড়ে তাহলে বিভব শক্তির জন্য নিচে থেকে উচ্চতা নিব, গতিশক্তির জন্য উপর থেকে উচ্চতা নিব। মনে থাকবে কথাগুলো? আবারও বলছি আমি, যদি বস্তুটা উপর থেকে নিচে পড়ে তাহলে গতিশক্তির জন্য উপর থেকে নিচে উচ্চতা নিব। এই যে এখান থেকে এই পর্যন্ত এসেছে 60 মাইনাস এক্স, গতিশক্তির জন্য এই উচ্চতা নিচ্ছি। আর বিভব শক্তির জন্য ভূমি থেকে উচ্চতা নিব, এই যে এক্স। যদি নিচে থেকে বস্তুটা নিক্ষেপ করো তাহলে বিভব শক্তির জন্য ভূমি থেকে উচ্চতা নিব, এবং যে দূরত্ব গিয়েছে গতিশক্তির জন্য তখনও কিন্তু এই গতিশক্তির জন্য ভূমি থেকে উচ্চতা নিব। ক্লিয়ার কথা? তার মানে নিক্ষিপ্ত বস্তুর জন্য সবসময় ভূমি থেকে উচ্চতা নিব, আর পড়ন্ত বস্তুর জন্য বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে উচ্চতা, আর গতিশক্তির ক্ষেত্রে ওপর থেকে কত দূরত্ব আসছে, এই কথাটা মাথায় রাখবা। এখন পড়ন্ত বস্তুর আদি বেগটা কত? 0। তাহলে এটা 0 বসাই দাও। তাহলে এটা 0 বসাই দিলে আমার ফলাফলটা কি থাকছে? হাফ এম এর সাথে এটা গুণ করো, হাফ এম ইন্টু টয়েস জি এইচ টু। তো এই টু টু কেটে দাও, দিয়ে এম জি এইচ এর জায়গায় কি বসাবো আমরা? এইচ টু এর জায়গায় 60 মাইনাস এক্স, ঠিক আছে? এখন গতিশক্তি পেয়েছি, বিভব শক্তি পেয়েছি, শর্তটা অ্যাপ্লাই করব। কি শর্ত বলেছি? প্রশ্ন মতে। এবার আমরা প্রশ্ন মতে চলে যাই। প্রশ্ন মতে অর্থাৎ পি বিন্দুতে আমরা কি কি পেয়েছি? একটা বিভব শক্তি পেয়েছি আর একটা গতিশক্তি পেয়েছি। এই যে ভ্যালুটা পেয়েছি, এত জুল, এত জুল, জুল লিখে দেবো একক, ঠিক আছে? ক্যাপিটাল জে, জেমস প্রেসকট জুল, বিজ্ঞানী। তাহলে এই দুইটা আমরা পেয়েছি, এখন এই দুইটা অনুপাত করব। শর্ত মতে কি বলেছে? যে বিভব শক্তি গতিশক্তির 4 গুণ, তার মানে ভিটা হচ্ছে 4 ইন্টু টি। বিভব শক্তি গতিশক্তির 4 গুণ। এখন এই মান দুটো বসাই দাও। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে এম জি এক্স, আর টি এর মান কত? 4 গুণিত এম জি 60 মাইনাস এক্স, ঠিক আছে? এখন দেখো মজার বিষয়, যে ভরটা কি আসলে কোনো কাজ করছে? ভর আমি যাই দিই না কেন, জি কি কোনো ইফেক্ট পড়ছে? এই জন্য ভরটা আমার এম ভরের থাক, আর 500 কেজি ভরের থাক, আর 10 গ্রাম ভরের থাক, ভরটার কোনো কাজ নাই। এই জন্য আমি মানটা বসাইনি আগে, ঠিক আছে? এখানে মান বসিয়ে লিখতে পারতা তোমরা জুল, এখানে মান বসিয়ে করতে পারতা, কিন্তু বসাইনি, এটা বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 460 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এখন এটাকে যদি হিসাব করি, 4 দিয়ে গুণ করলে 4 6 24, 240, 4x, তাহলে এটা দিকে আসলে 5x 240। তাহলে এক্স ইকুয়াল টু 240/5 ভাগ করলে কত হচ্ছে বলো? 5 4 5 20, 5 8 40, তাই না? এত মিটার। 4 5 20, 4 5 8 40, 48 মিটার। এখন দেখো এই 60 মিটার, তাহলে 48 মিটার উচ্চতায় কি হবে? বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে। এখন এই শর্টকাটের নিয়ম কোনটায় 4 গুণ আছে দেখো। বিভব শক্তি গতিশক্তি 4 গুণ মানে কি? তাহলে তখন পরীক্ষার প্রশ্নে লিখবা আর কি, ওই কোশ্চেনের লাইন, প্রশ্ন লাইনটাই শেষে লিখবা, অ্যান্সার লিখবা না এগুলোতে। শেষে লিখবা কি? যে ভূমি হতে 48 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে, ঠিক আছে? তাহলে
বৃহশক্তি গতিশক্তির 4 গুণ মানে কি? গতিশক্তি বৃহশক্তির 1/5 এখন দেখো 1/5টাই মিলেছে কিনা, কোনটা 1/5 আছে, আছে কি একাটাই? 8 নম্বরে এটা উচ্চতা আছে। গতিশক্তি বৃহশক্তির 4 গুণ, এই যেটা 6 ভাগের 1 ভাগ, 60কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? ও না, এটা তো 5 গুণ আছে। এটা আসছে তোমার, প্রশ্নটা হলো কত? গতিশক্তি বৃহশক্তির 1/5, এটাতে একটা তো নাই, তার মানে এইদিকে আরও আসতে হবে, তাহলে এই উচ্চতাই হবে। তার মানে 4/5 আছে, তাহলে এটা 5/6 হবে, তাই না? 5/6 উচ্চতাই করো, মানে এই 60কে 5/6 করো, 60 গুণিত 5/6, তাজও মিলছে না? আচ্ছা, এইটা আমরা অনুপাত করে দেখি, তাহলেই হবে। এই যে এই সূত্র, অর্থাৎ এইখানে বৃহশক্তি গতিশক্তির 4 গুণ, ও ভুল লিখেছি, সরি, 4 গুণকে 5 গুণ লিখেছি, এটা আসলে 4 গুণ। বৃহশক্তি গতিশক্তির 4 গুণ, দুঃখিত, এইটা হচ্ছে বৃহশক্তি গতিশক্তির 4 গুণ মানে গতিশক্তি বৃহশক্তির 1/4। এই যে এইটাতে মিলে গেছে, দেখো, ঠিক আছে না? এটা এখন করে দেখো, মিলে যাবে, যে 60 ইন্টু হচ্ছে 4/5, তাহলে কত হচ্ছে? কি ব্যাপার? হ্যাঁ, 5/12 60, ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হিসাব না করি, 4/12 48, এই যে দেখো, ঠিক আছে না? তাহলে এটা বুঝতে পেরেছি এবার বিষয়গুলো। তাহলে শর্টকাট নিয়মেও করতে পারবো আমরা, সৃজনশীলও করতে পারবো। এইটা এখন তুমি অনুপাত করে দেখো, এটা 48 মিটার পেয়েছো, তার মানে এইটুকু কত হবে? 60 থেকে 48 বাদ গেলে কত থাকে? এটা হচ্ছে 12, তাই না? তাহলে 12 মিটার আর 48 মিটার অনুপাত করো, দেখো পেয়ে যাবে। তাহলে অনেকভাবেই করা যাচ্ছে, তুমি যদি ভালো বুঝে থাকো তাহলে এগুলো করতে পারবে, শর্টকাটেও করতে পারবা, বিস্তারিত করতে পারবা। 48 মিটার, হ্যাঁ রাখি বলছে 48 মিটার, 8 রাশেদ হাসান, 8 নাম মানে কি? 8 নাম মানে কি 8 নাম্বার? ও লেখা দেখা যাচ্ছে না? নো, এই নেটওয়ার্ক এত জ্বালাচ্ছে কেন? হ্যাঁ লেখা তো দেখা যাচ্ছে, আমার এখানে নেটের প্রবলেম, ওই জন্য আমি দেখতে পাচ্ছি না, তোমাদের হয়তো ঠিক আছে। তাহলে 8 নম্বরে কি বলছো? 8 নম্বর না, এইটা হচ্ছে তোমার উচ্চতা আছে, এইটা করলাম, এই যে এইটা 2 নম্বর আসলে, এই যে বৃহশক্তি গতিশক্তির 4 গুণ, এই যে দেখো বৃহশক্তি গতিশক্তির 4 গুণ, তাহলে 4/5 উচ্চতায়, এই যে 4/5, 4/5, এটা হিসাব করলে 48 মিটার পেয়ে যাচ্ছে। এটা শর্টকাট নিয়মে শিখিয়েছি, বিস্তারিত শিখলাম, ঠিক আছে না? আশা করি সবাই বুঝতে পেরেছো শর্টকাট নিয়মগুলো এবং বিস্তারিত সৃজনশীলগুলো, ঠিক আছে? যদি একবারে না বুঝতে পারো তাহলে পুনরায় দেখবা ভিডিওটা, পুনরায় দেখলে অবশ্যই বুঝতে পারবা, ঠিক আছে? অথবা পজ করে করে দেখবা, দিয়ে নিজে হিসাব করবা, শর্টকাট নিয়ম সাথে হচ্ছে সৃজনশীল পদ্ধতি, দুইটাই করবা। তাহলে গতিশক্তি এবং বৃহশক্তির ওপর আমরা অনেকগুলো সৃজনশীল করলাম, আশা করি এগুলো তোমরা এখন করতে পারবা, আর ভুল হবে না। আগামী দিন আমরা নতুন টপিক্সে যাব। নতুন টপিক্স হচ্ছে, এটা হলো ভর থেকে কিভাবে শক্তি উৎপাদন হয় সেইটা আমরা দেখব, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী E=mc², বিখ্যাত সমীকরণ। সাথে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা দেখব। এর সাথে হচ্ছে জলবিদ্যুতে মানে কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, ঠিক আছে? এগুলো মানে উৎস, শক্তির উৎস এবং শক্তির রূপান্তর, এইগুলো নিয়ে তোমাদের বইয়ে বিস্তারিত আলোচনা আছে। এই টপিকসগুলো তোমরা পড়বা, আগামী দিন এটা আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই শেষ করলাম, আল্লাহ হাফিজ।